কখনো কি আপনাদের মনে হয় যে ভারতের ভবিষ্যৎ আমাদের হাতে নেই, বরং কেউ অন্য কোথাও বসে সেটা লিখছে? আপনি নিউজ দেখেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও স্ক্রল করেন বা ইউটিউবে কোনো ইকোনমিক আলোচনা শুনেন, একটা অদ্ভুত উদ্যোগ সব জায়গায় চোখে পড়ে, যেন সব কিছু ঠিক পথে এগোচ্ছে না। বিশেষ করে যখন উত্তর ভারতের কথা আসে, তখন সবসময় একই ধরনের কথা শোনা যায়: জনসংখ্যার চাপ, বেকারত্ব, ধীর উন্নয়ন, সিস্টেমের ব্যর্থতা। আর ঠিক তখনই দক্ষিণ ভারতের গল্প একদম আলাদা শোনা যায়, যেন দুটো আলাদা দেশের কথা শোনা যাচ্ছে। একদিকে যানজটে আটকে থাকা পুরনো গাড়ি, আর অন্যদিকে ফুল স্পিডে দৌড়াচ্ছে বুলেট ট্রেন। এখন প্রশ্ন আর এটা নয় যে সাউথ ইন্ডিয়া কেন ভালো করছে, আসল প্রশ্ন হলো নর্থ ইন্ডিয়া বারবার কেন পিছিয়ে পড়ছে। এটা কি শুধু একটা মিডিয়ার বানানো গল্প, নাকি সত্যিই মাটির উপর কিছু সমস্যা আছে? কারণ যদি আপনি শুধু হেডলাইন দেখেন, তাহলে মনে হবে যে গোটা ভারতবর্ষ একসাথে বড় হচ্ছে, কিন্তু যতই জুম ইন করবেন, রিজওয়ান অনুযায়ী চিত্র একদম বদলে যায়। দেশের জিডিপি 2030 সাল পর্যন্ত $60 ট্রিলিয়ন পৌঁছানোর কথা বলা হচ্ছে। শুনতে বড় কিন্তু প্রভাবশালী লাগে। কিন্তু যখন আপনি এই জিডিপিকে ভাগে ভাগ করবেন, তখন একটা অস্বস্তিকর সত্য সামনে আসে। উত্তর ভারতে, যেখানে দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা থাকে, সেখানে জিডিপিতে অবদান প্রায় 1/3 কাছাকাছি। অর্থাৎ অনেক বেশি মানুষ, কিন্তু আউটপুট ততটা নয়। এটা কোনো একটা ছোটোখাটো ফারাক নয়, এটা একটা গঠনগত অসামঞ্জস্য। এর বিপরীতে দক্ষিণ ভারতের মাত্র 5টা রাজ্য কম জনসংখ্যা থাকলেও প্রায় সমান জিডিপির অবদান রাখে। আর এখানে গল্পটা হঠাৎ বদলে যায়। কম মানুষ কিন্তু বেশি উৎপাদনশীলতা। আর এখানে বোঝা যায় সমস্যা জনসংখ্যার নয়, উৎপাদনশীলতার। কারণ যদি কেবল জনসংখ্যায় সব কিছু হতো, তাহলে সবচেয়ে এগিয়ে থাকতো সেই রাজ্যগুলো যেখানে সবচেয়ে বেশি মানুষ থাকে। তাহলে একটু ভাবুন তো, কেবল বিহার আর উত্তরপ্রদেশে জনসংখ্যা মিলিয়ে অনেক বড় দেশের থেকেও বেশি। এত বড় একটা মানব সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে এটা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারে। কিন্তু বাস্তবতা হলো, এই জনসংখ্যা থেকে যে অর্থনৈতিক আউটপুট বের হচ্ছে, তা তার ক্ষমতার তুলনায় অনেক কম। এর মানে এই না যে মানুষ কাজ করতে চায় না বা তাদের মধ্যে ট্যালেন্ট কম। আসল সমস্যা হলো সিস্টেমের। শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো আর জবসের পুরো ইকোসিস্টেমের ব্যাপার। নর্থ ইন্ডিয়ার জনসংখ্যার চাপ আসলে একটা সম্পদ হওয়ার বদলে বোঝা হয়ে গেছে। স্কুলগুলো অতি ভিড়, হাসপাতালগুলোতেও জায়গার অভাব, আর এত বেশি ইন্ডাস্ট্রি নেই যে সবাইকে কাজ দিতে পারে। এর ফলাফল হচ্ছে লাখ লাখ মানুষ তাদের নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যায়। অর্থাৎ যে পরিশ্রম আর শক্তি আছে, সেটা নিজের বাড়ির অর্থনীতিকে শক্তি করার বদলে বাইরে গিয়ে ঘুরছে। আর সাউথ ইন্ডিয়ার ওয়ার্কফোর্স বেশি শিক্ষিত, তুলনামূলকভাবে সুস্থ এবং স্থানীয় ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তাই যখন কেউ বড় কোম্পানি যখন ইন্ডিয়ায় ইনভেস্ট করতে আসে, তখন তাদের দরকার থাকে স্টেবল সিস্টেমের, দক্ষ মানুষ আর প্রেডিক্টেবল গভর্নেন্স। আর এগুলোই বেশি মেলে দক্ষিণে। এই কারণে আজকের ইন্ডিয়ার গ্রোথ ম্যাপে একটা স্পষ্ট লাইন দেখা যায়। একদিকে আছে সেই এলাকা যা পপুলেশনের বোঝায় কষ্ট পাচ্ছে, আর অন্যদিকে সেই এলাকা যা সিস্টেমের শক্তির কারণে এগিয়ে চলছে। আর এখান থেকে আসল কাহিনী শুরু হয়। কারণ সংখ্যাগুলো তো শুধু লক্ষণ, রোগটা আসলে সিস্টেমের ভিতরে লুকিয়ে আছে। যদি ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সত্যিকারে বুঝতে হয়, তাহলে চকচকে হাইওয়ে, বড় বড় বিল্ডিং আর ইনভেস্টমেন্টের ঘোষণা থেকে একটু দূরে সরে দেখতে হবে। আসল খেলা দুই জায়গায়, শিক্ষা আর স্বাস্থ্য। আর এই দুটো এমনই জিনিস যা আজ সঠিকভাবে করা হলে তার ফলাফল 20-30 বছর পর পুরো দেশে তার চেহারা বদলে দেয়। এবং এখানেই উত্তর ভারত আর দক্ষিণ ভারতের ফারাক শুধু দেখা যায় না, সেটা কাটেও। প্রথমে শিক্ষার কথা বলি, কারণ কোনো দেশ বা রাজ্যের লিডারশিপ তার পড়াশোনার করা জনসংখ্যাই হয়। দক্ষিণ ভারতের শিক্ষাকে কখনো ভবিষ্যতের পরিকল্পনা মনে করা হয়নি, বরং বর্তমানের অগ্রাধিকার হিসাবে নেওয়া হয়েছে। কেরলের সাক্ষরতার হার প্রায় 96%-এর কাছাকাছি, এতটুকু যা অনেক ইউরোপীয় দেশের সাথে তুলনা করা যেতে পারে। তামিলনাড়ু আর কর্ণাটকও ধারাবাহিকভাবে দশক ধরে তাদের সাক্ষরতার হার ধীরে ধীরে বাড়িয়ে চলছে। আর এটা কোনো রাতারাতি মিরাক্কেল না, বরং বছরের পর বছর একঘেয়ে কিন্তু ধারাবাহিক নীতির ফলাফল। স্কুল, শিক্ষক, মধ্যাহ্নভোজ, মনিটরিং আর দায়বদ্ধতা। তাহলে এখন উত্তর ভারতের দিকে আসি। এখানেও উন্নতি হয়েছে,
এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সমস্যা হলো গতি খুব ধীরে ধীরে। উত্তরপ্রদেশ আর বিহারের মতো রাজ্যে সাক্ষরতার হার এখনও অনেক নিচে। আর যখন আপনি এই সংখ্যাগুলোকে দক্ষিণ ভারতের সাথে তুলনা করবেন, তখন ফারাক স্পষ্ট বোঝা যায়। আর এই ফারাক শুধু পড়াশোনা বা লেখাপড়ায় নয়, বরং চিন্তার কারণ, বুঝবার আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার। আর আসল গল্প শুরু হলো যখন আমরা উচ্চশিক্ষার দিকে তাকাই। তামিলনাড়ুতে কলেজে ভর্তি হওয়ার হার দেশের গড়ের থেকে অনেক বেশি। মানে সেখানে যুবকরা শুধু স্কুলেই আটকে থাকে না, বরং এগিয়ে পড়াশোনা করে, স্কিল শিখে আর মার্কেটের জন্য প্রস্তুতি হয়। এর সরাসরি প্রভাব হয় যে ইন্ডাস্ট্রিগুলো ট্রেড ম্যান পাওয়ার পায়, সেটা আইটি হোক বা ম্যানুফ্যাকচারিং হোক কিংবা টিভি কোম্পানি। তাদের ট্যালেন্ট খুঁজতে বেশি কষ্ট করতে হয় না। উত্তর ভারতে উচ্চশিক্ষার অ্যাক্সেস আর কোয়ালিটির ব্যাপারে অনেক অসমতা আছে। কিছু শহর আর ইনস্টিটিউট ছাড়া বড় একটা জনসংখ্যা এখনও বেসিক গ্র্যাজুয়েশন পর্যন্ত পৌঁছাতে পারে না। আর ফলাফল হলো যুবকরা পরিশ্রমী কিন্তু দক্ষ নয়। আর যখন দক্ষতা থাকে না, তখন চাকরিও হয় না, বরং পাওয়া গেলেও বেতন কম হয়। আর এখান থেকে হতাশা, বেকারত্ব আর মাইগ্রেশন চক্কর শুরু হয়। তাহলে এখন স্বাস্থ্য নিয়ে কথা বলি, কারণ শুধু সুস্থ শারীরিক অবস্থা ছাড়া কোনো অর্থনৈতিক চালানো যায় না। দক্ষিণ ভারতের দশক আগে এটা বোঝা হয়ে গিয়েছিল যে হেলথ কেয়ার টাকা খরচ নয়, এটা একটা ইনভেস্টমেন্ট। কেরালা আর তামিলনাড়ুর মতো রাজ্যে পাবলিক হেলথ কেয়ার সিস্টেম তুলনামূলকভাবে বেশি শক্তিশালী। শিশু মৃত্যু হার খুবই কম, বেসিক মেডিকেল সুবিধাগুলো সহজে পাওয়া যায়, আর প্রিভেন্টিভ হেলথ কেয়ারও মনোযোগ দেওয়া হয়। এর বিপরীতে উত্তর ভারতে হেলথ কেয়ার সিস্টেম প্রায়ই জনসংখ্যার চাপের নিচে দমিয়ে পড়ে। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত ভিড় হয়, ডাক্তার আর নার্সের ঘাটতি থাকে, আর মানুষের বেসিক চিকিৎসার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়। আর এর ফলাফল সরাসরি প্রোডাক্টিভিটির উপর প্রভাব পড়ে। অসুস্থ কর্মী দল, অস্থির পরিবার আর বাড়তে থাকা চিকিৎসার খরচ, এটা লং টার্মে অনেক বড় ফারাক তৈরি করে। কিন্তু দক্ষিণে পড়াশোনা করা আর তুলনামূলকভাবে সুস্থ সমাজ ইন্ডাস্ট্রিকে চালায়। উত্তরে সেই যুব সমাজ টিকতে পারছে না, সারাক্ষণ জব খোঁজা বা চিকিৎসার চিন্তায় ফাঁসা। তাই যখন আমরা জিজ্ঞাসা করি উত্তর ভারত কেন এগিয়ে গেছে, তখন উত্তর শুধু হাইওয়ের পেছনে নয়, উত্তরটা ক্লাসরুম আর হাসপাতালের ভিতর। আর যতক্ষণ এই ভিত্তি মজবুত না হবে, ততক্ষণ সব ডেভেলপমেন্ট শুধু বাহানা দেখাতে থাকবে। এখন পর্যন্ত আমরা দেখছি যেভাবে এডুকেশন আর হেলথ সাউথ ইন্ডিয়ার ভিত্তি মজবুত করে। এখন প্রশ্ন হলো, এই মজবুত ভিত্তি আসলে কোথায় যায়? উত্তর হলো ইন্ডাস্ট্রি, টেকনোলজি আর চাকরিতে। কারণ লেখাপড়া করা আর সঠিক স্বাস্থ্যবান মানুষ যদি সঠিক সিস্টেমে পড়ে যায়, সে শুধু চাকরি খুঁজে বেড়ায় না, সে পুরো ইকো সিস্টেমটাই গড়ে তোলে। প্রথমে টেকনোলজির কথা বলি। যখন আপনি ভারতের ইকোনমিক ম্যাপ খুলবেন, কিছু শহর নিজে থেকেই হাইলাইট হয়ে যাবে। যেমন হচ্ছে বেঙ্গালুরু, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। আর এখান থেকে দেশের আইটি এক্সপোর্টের একটা বিশাল অংশ আসে। এটা কোনো দুর্ঘটনা না, 80 দশকে থেকে এখানে টেক কোম্পানিগুলোকে স্পেস ট্যালেন্ট আর স্টেবিলিটি মেলানো শুরু করা হয়েছিল। একটা কোম্পানি এলো, তারপর আরেকটা কোম্পানি এলো, এইভাবে ধীরে ধীরে পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেল। স্টার্ট আপ, এমএসসি আর এডি ল্যাব সব এক জায়গায় ক্লাস্টার হয়ে গেল। তারপরে হায়দ্রাবাদে আসি, যারা গত 10 থেকে 15 বছরে একদম চুপচাপ গ্লোবাল ম্যাপে নিজেদের জায়গা করে নিয়েছে। সাইবার এটা শুধু ফ্যান্সি নাম না, এখানে পলিসিগুলো স্পষ্ট, অনুমতিগুলো দ্রুত হয়, আর সরকারের মনোভাবটা চলো মিলে গিয়ে কাজ করি। তাই মাইক্রোসফট, গুগল, অ্যামাজন যেমন কোম্পানিগুলো এটা তাদের মেজর বেস বানিয়ে নিয়েছে। যখন বড় বড় কোনো কোম্পানি আসে, তখন তাদের সাথে জবস আসে, স্কিল আসে, আর টাকাগুলো ঘুরে বেড়ায়। যখন চেন্নাই দেখো, এই শহরটা ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রির হাব। গাড়ি, ট্রাক, অটো কম্পোনেন্টস যা সব কিছুই রাস্তা দিয়ে চলছে, তার অনেকটাই এখান থেকে আসে। গ্লোবাল ব্র্যান্ডস এখানে ম্যানুফ্যাকচারিং করছে, কারণ লজিস্টিক ভালো, পোর্টস কাছাকাছি, আর লেবার স্কিল এই সব একরাতে হয়নি। এটা দশকের পর দশক প্ল্যানিং আর ধারাবাহিকের ফল। এখন এটাকে নর্থ ইন্ডিয়ার সাথে তুলনা করুন। দিল্লি এনসিআর ছাড়া বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার খুবই কম। এনসিআর ইকোনমিক বেশিরভাগই সার্ভিস, রিয়েল এস্টেট আর স্টার্টআপের উপর নির্ভরশীল। ম্যানুফ্যাকচারিং, ডিপ টেক আর ব্যাট এক্সপোর্ট ওভারটেন্ড হাব খুব কম দেখা যায়। উত্তরপ্রদেশ আর বিহারের মতো রাজ্য শিল্প করতে শুরু করছে, কিন্তু গতি এখনও
অনেক ধীরে ধীরে। তা আপনাদের এই নিয়ে মতামত কি, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত নিয়ে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।